স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে অসংখ্য সরকার রাষ্ট্র পরিচালনা করেছে, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মতো করে কেউ বাংলাদেশের মানুষের ভাগ্যের কথা চিন্তা একবারের জন্যও করেনি। স্বাধীনতার পর দীর্ঘ সময় বিএনপি ক্ষমতায় ছিল। কখনো দেখেছেন অর্থনৈতিকভাবে বাংলাদেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে? বেগম জিয়া, স্বৈরশাসক জিয়াউর রহমান এবং এখন এই মুহূর্তে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, তাদের সুযোগ্য কুপুত্র জনাব তারেক রহমান, তিনি কি বাংলাদেশের অর্থনীতি নিয়ে ভাবছেন? আমার মনে হয় না। ক্ষমতায় বসেছেন এখন অবধি 2 মাস পার হয়নি, তার মধ্যেই বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যেদিকে আগাচ্ছে, তাতে করে আমি নির্দ্বিধায় বলে দিতে পারি বাংলাদেশে একটা দুর্ভিক্ষ আসন্ন, এবং সেই দুর্ভিক্ষে বাংলাদেশের অসংখ্য মানুষ না খেতে পেয়ে মরে যেতেও পারে। বাংলাদেশের ব্যাংকিং খাত কোথায় গিয়ে ঠেকেছে আপনারা কি জানেন? ডক্টর ইউনূসের সরকার রাষ্ট্রের কর্মচারীদেরকে বেতনের কথা বলে অনেক টাকা ঋণ নিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক সেক্টরটাকে যেভাবে বিপর্যস্ত করে গেছে, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশকে তাবেদার গোলামী রাষ্ট্রে পরিণত করে গেছে, এবং এই চুক্তির মধ্যে বিএনপি এবং জামাতের সমর্থন ছিল, সেটা পররাষ্ট্রমন্ত্রী রজার খলিল সাহেব স্পষ্ট বলে দিয়েছেন। আপনারা এই মুহূর্তে আছেন কিভাবে পাল্টা অভ্যুত্থান হবে, আপনারা ভাবছেন কিভাবে তারেক রহমান রাষ্ট্র পরিচালনা করবে। বাংলাদেশের গণমাধ্যমগুলা তারেক রহমানের চামচামি করে একাকার করে ফেলছেন। আমাদের মহামান্য রাষ্ট্রপতি তারেক রহমানের কন্যাকে 3-3 বার সালাম দিচ্ছেন। অত্যন্ত দৃষ্টিকটু। সাংবিধানিকভাবে রাষ্ট্রের প্রধান মহামান্য রাষ্ট্রপতি, তিনি তার জায়গা থেকে এ ধরনের কথা বলতে পারেন না। তিনি আবার জিয়াকে স্বাধীনতার ঘোষক বলতেছেন, জিয়াকে নারী ক্ষমতায়নের অগ্রদূত হিসেবে আখ্যা দিচ্ছেন, অনেক কথা বলতেছেন। এবং আপনারা মিডিয়াতে এইসব বিষয় নিয়ে পড়ে আছেন। আপনারা পড়ে আছেন 7 মার্চের ভাষণ নিয়ে। 7 মার্চের ভাষণে কারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানালো, কারা শ্রদ্ধা জানালো না, এইসব বিষয় নিয়ে পড়ে আছেন। কিন্তু আপনাদের মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে একবারের জন্য প্রবেশ করছে না বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে। 2টা ভিডিও দেখাই আমি, দেখেন। আপনারা দেখেন, আমি এইমাত্র গোলাবাড়ি ইসলাম মতিঝিল ঢাকায় গেছি। যাওয়ার পরে আমার 60 লক্ষ টাকা ওখানে আমানত আছে। আমার পকেট ঢুকে প্রত্যেক মাসে আমার ইন্স্যুরেন্সের টাকা পাও না, আমার লাভের টাকা পাও না, আমার আমানতের টাকা পাও না, আমার কোনো টাকা দিচ্ছে না। আমি 5,000 টাকা এই রমজান মাসে ইফতারের জন্য চেয়েছি, এই 5,000 টাকার সেটটাও পাস করে নাই। ম্যানেজার আমাকে গালিগালাজ করতেছে, স্টপিজ বলতেছে। এবং আমি আমার যে ব্রাঞ্চে টাকা দিচ্ছি, আমি ওই ব্রাঞ্চে গিয়ে তালা মেরে দিব 16,000 টাকা কথা। পরেরটা পরে এবার দেখা যাবে। এই 6 মাস আগে ভাই, আমার যদি আগের টাকা হইতো, যে টাকা কেউ মেরে চলে গেছে, আমি মানতাম যে আমার টাকা নাই, এখন পরে দিবে। 6 মাস আগের টাকা, আপনার ব্যাংকের লিকুইডিটি শর্ট হচ্ছে 1 বছর ধরে, তাহলে আমার 6 মাস আগের টাকাটা কোথায় গেল? এই টাকা তো আমি এই চিত্রটা বাংলাদেশ ব্যাংকের। শুধুমাত্র বাংলাদেশ ব্যাংক না, বাংলাদেশের প্রত্যেকটা সরকারি বেসরকারি ব্যাংক যেগুলো আছে, তারা অনেকটা দেউলিয়া হওয়ার পথে। আপনারা কি জানেন এইসব সংবাদ? মাথার মধ্যে কি একবারের জন্যও ঢুকে না যে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে পড়তেছে? বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যদি খুব সংকটাপন্ন হয়, বাংলাদেশের অর্থনীতি যদি কোনো কারণে কলাপস করে, আপনারা কি দুমুঠো দুবেলা খেতে পারবেন? ইরান ইসরায়েল যুদ্ধ, এই যুদ্ধের ফলে জ্বালানির যেই সংকট বিশ্বব্যাপী দেখা দিয়েছে, এই সংকট কি বাংলাদেশ মোকাবিলা করতে পারবে? বাংলাদেশের বর্তমান বিএনপি সরকার, তারা কি সংকট উত্তরণের কোনো পথ আপনাদেরকে দেখিয়েছে? তারা কি কোনো কিছু ভাবছে না। কারণ এই যে চক্রান্তের মধ্য দিয়ে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা, সম্পূর্ণ সবকিছু, সকল প্ল্যানিং এ বিএনপি জামাত সম্পৃক্ত ছিল, এবং তাদের আশকারাতেই ডক্টর ইউনূসের সরকার বাংলাদেশের অর্থনীতিকে দেউলিয়া বানাতে পেরেছে। 2025 এবং 2026 সালের কতগুলা প্রথম সারির গণমাধ্যমের সংবাদ আমি আপনাদেরকে যদি দেখাই, আপনারা স্পষ্ট বুঝে যাবেন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ঠিক কোথায় গিয়ে ফেলেছে সুদখোর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। 21 আগস্ট 2025, বাংলাদেশ প্রতিদিন, গভীর খাদে ব্যাংক খাত। ঢাকা টুডে 23 জুলাই 2025, ব্যাংকে বিপুল অলস টাকা, বিনিয়োগ নেই। 29 নভেম্বর 2025, অনিয়ম দুর্নীতিতে সংকটে ব্যাংক খাত, স্বাভাবিক হতে লাগতে পারে আরো 10 বছর, গভর্নর। 23 জানুয়ারি 2026, বাংলাদেশ প্রতিদিন, ব্যাংকিং খাতের সংকট 14 থেকে 16 মাসে সমাধান সম্ভব নয়, অর্থ উপদেষ্টা। দ্য ডেইলি স্টার 3 জুন 2025, FY26 বাজেট অফার্স নো নিউ মুভ টু রেস্টোর পাবলিক কনফিডেন্স ইন ব্যাংক। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড 29 নভেম্বর 2025, ব্যাংকিং সেক্টর নিডস 5-10 years টু রিকভার ফ্রম কারেন্ট NPL ক্রাইসিস, বিডি গভর্নর। 26 জুলাই 2025, IMF now estimates $35 billion needed to rebuild banking sector. Financial Express
4 মার্চ 2025 ব্যাংকিং সেক্টর ইন ফ্রি ফল। দ্য ডেইলি সান 20 অক্টোবর 2025 24 ব্যাংকস ইন ক্যাপিটাল ক্রাইসিস এমিড উইডেনিং করাপশন স্ক্যান্ডাল। এগুলা মোটামুটি বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম। প্রত্যেকটা গণমাধ্যমের জাস্ট হেডলাইন গুলো আপনাদেরকে দেখাইলাম। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অসংখ্য বক্তব্য, বাংলাদেশের ব্যবসা প্রতিষ্ঠানের যারা মালিক শ্রেণী আছেন, ব্যবসায়িক যতগুলো সংগঠন আছে, বিজিএমই এর সভাপতি থেকে শুরু করে সবাই বাংলাদেশের আর্থিক যে সংকটাপন্ন পরিস্থিতি এটা ব্যাখ্যা করেছেন। 5 আগস্ট সরকার পতনের পর থেকে অসংখ্য গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হয়েছে। গাজী গ্রুপ, আরএফএল গ্রুপের মতো প্রতিষ্ঠানকে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে যারা কর্মরত ছিল অসংখ্য কর্মচারী চাকরিচ্যুত হয়েছেন, চাকরি হারিয়েছেন। তাদের সংসার কিভাবে চলবে, এই বেকারত্ব নিরসনের পথে এই সরকার কি ধরনের প্রতিশ্রুতি দিয়েছে আর তারা কি ধরনের প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এত কিছু দেখার পরেও আপনাদের কি কোনো কারণে মনে হচ্ছে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব? সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে জনাব তারেক রহমান যে প্রশংসা কুড়িয়েছিলেন, যে ফ্যামিলি কার্ডের গল্প শুনিয়েছিলেন, যে ফ্যামিলি কার্ড আরো 3-4 বছর আগে থেকে আমরা জানি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি এই ফ্যামিলি কার্ডের প্রচলন করেছিলেন, তারেক রহমান সেটাকে সংস্করিত রূপ দিয়ে যে আশ্বাস দিয়ে আপনাদের থেকে ভোট নিয়েছেন, সেই আশ্বাস আদৌ তিনি পূরণ করতে পারবেন? আমি বলছি তিনি পারবেন না। তার সেই সক্ষমতাটুকু নাই। বাংলাদেশের বর্তমান সরকার মুক্তিযুদ্ধকে ট্রাম্প কার্ড বানিয়ে ভোট নিয়েছেন, কিন্তু 7 মার্চের ভাষণের দিনে তারা যারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাচ্ছে তাদেরকে গ্রেফতার করছেন, তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিচ্ছেন। যাহা ইউনূস তাহাই বিএনপি তাহাই জামাত, একথা আমি মনে হয় প্রথম বলেছিলাম। এদের মধ্যে কোনো পার্থক্য নাই। এরা যা যা করেছে সবকিছু ক্ষমতায় আসার জন্য করেছে, ক্ষমতা ভাগবাটোয়ারা করার জন্য করেছে। বর্তমান সরকার এই অর্থনৈতিক সংকট মোকাবেলা করবার জন্য কোন ধরনের সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করেনি, কারণ তাদের সেই সক্ষমতা নাই। তাদের সক্ষমতা একমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করা, মার্কিন যুক্তরাষ্ট্রের পদলেহন করে এবং তাদের সাথে যে বাণিজ্যিক চুক্তি হয়েছে সেই চুক্তির যে খরচ সেটা বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া। একে বাণিজ্যিক চুক্তি, তার উপর প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের সাথে বাজে সম্পর্ক। যদিও এই সরকার চেষ্টা করছে উত্তরণের জন্য, সেটা আদৌ চেষ্টা করে সম্ভব হবে কিনা জানি না, কারণ জামাতিরা তো সেটা আদৌ করতে দেবে না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক খারাপ। একটা মানুষ ঠিক কতখানি খারাপ হলে, একইভাবে একটা রাষ্ট্র ঠিক কতখানি খারাপ হলে তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক খুব জঘন্যতম হয়। বাংলাদেশে এই রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, বঙ্গবন্ধু বিরোধী শক্তি, এই চক্র যারা এখনো পাকিস্তানি ভাবধারায় বিশ্বাস করে, এদের সংখ্যা হাতে গোনা 2 থেকে 3 কোটি হবে, এর বেশি হবে না। এই 3 কোটি মানুষের যে রাজনৈতিক অভিলাষ, এই অভিলাষ মেটাতে গিয়ে বাংলাদেশের সাধারণ মানুষের উপর যেই খরচ, যেই ঋণের বোঝা বর্তমান তারেক রহমানের সরকার চাপিয়ে দিয়েছে, এখান থেকে বাংলাদেশের মুক্তি কোনোভাবে সম্ভব না। বাংলাদেশের যে জ্বালানি সংকট দেখা দিবে, এটা খুব শীঘ্রই আগামী 15 দিনের মধ্যে আপনারা জ্বালানি সংকট দেখতে পাবেন। বাংলাদেশের অসংখ্য পেট্রোল পাম্পে দেখতেছি তেলের পরিবর্তে জল দেওয়া হচ্ছে। পেট্রোল পাম্প গুলাতে মোটর সাইকেল এবং গাড়ির যে লম্বা লাইন আমরা দেখতে পাচ্ছি, এইসব কিছু দেখার পর স্পষ্টতই মনে হচ্ছে এই সরকার আপাদমস্তক ব্যর্থ একটা সরকারে পরিণত হতে যাচ্ছে। দেখেন আপনারা যা ভালো মনে করেন। আমি আবারও বলছি, বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী যতগুলো সরকার ক্ষমতায় আসছে, প্রত্যেকটা সরকার দীর্ঘদিন ক্ষমতা পরিচালনা করেছে, কিন্তু রাষ্ট্রের নাগরিক এবং রাষ্ট্রের অবকাঠামোগত যে উন্নয়ন, এই উন্নয়নের কথা শুধুমাত্র আওয়ামী লীগ ভেবেছে, এর বাইরে কেউ ভাবেনি। জনগণের ভবিষ্যতের কথা কেউ চিন্তা করেনি, যেটা বাংলাদেশের জনগণ হারে হারে টের পাচ্ছে। বঙ্গবন্ধু কন্যা গত কয়েকদিন পূর্বে একটা বক্তব্যে বলেছেন, অনেক তো আমাদেরকে দেখেছেন, এবার নতুন সরকার দেখেন, ইউনূসকে দেখেছেন, এবার তারেক রহমানকে দেখেন আপনাদের ভাগ্যের উন্নয়ন কিভাবে তিনি করতে পারেন। ঠিক একই ভাবে বঙ্গবন্ধু কন্যার কথায় একমত পোষণ করে আমিও বলছি, আপনারা দেখেন জনাব তারেক রহমান সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্য কোথায় নিয়ে ফেলে, সেটা বঙ্গোপসাগর নাকি পদ্মা নদী। ভালো থাকবেন, ধন্যবাদ।